একটা জাহাজের কথা বলি। $13 বিলিয়ন খরচ করে বানানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের পতাকা উঠছে তার মাস্তুলে। 5,000 প্রশিক্ষিত যোদ্ধা তার পেটের ভেতরে। অত্যাধুনিক রাডার, স্টেলথ প্রযুক্তি, পারমাণবিক জ্বালানি সব আছে। কিন্তু আজ সেই জাহাজের ভেতরের বাথরুমের কল থেকে পানি আসে না। গোসলের জায়গায় জমে আছে বিষাক্ত ছত্রাক। কাপড় ধোয়ার ব্যবস্থা পুরোপুরি বন্ধ। আর সবচেয়ে ভয়াবহ কথাটা হলো, সেই জাহাজের ভেতরে থাকা সৈন্যরা, পৃথিবীর সবচেয়ে এলিট মেরিনাররা একে একে চলন্ত জাহাজ থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। না, কোনো যুদ্ধের চাপে নয়, আত্মহত্যার চেষ্টায়। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, এই পুরো ধ্বংসযজ্ঞে একটা গুলি খরচ হয়নি, একটাও মিসাইল ছোড়া হয়নি, একটাও বোমা ফাটেনি। তাহলে ঠিক কি ঘটেছে পারস্য উপসাগরের সেই নোনা জলে? চলুন আজকে সেই গল্পটাই বলি, যে গল্প পেন্টাগন চাইছে পৃথিবী কোনোদিন না জানুক। গল্পটা শুরু হয়েছিল মাসখানেক আগে। আমেরিকার গর্বের প্রতীক, নিমিত শ্রেণীর সুপার ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এটিকে পাঠানো হয়েছিল মধ্যপ্রাচ্যে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরানকে একটা বার্তা দেওয়া, আমরা এখানে আছি, আমরা তো তোমাদের দিকে তাকিয়ে আছি। ভুল করো না, এটা ওয়াশিংটনের চিরচেনা কূটনৈতিক ভাষা। বিশাল একটা যুদ্ধজাহাজ কোনো দেশের সামনে এনে দাঁড় করিয়ে দাও, তাহলেই সেই দেশ ভয়ে কুঁকড়ে যাবে। দশকের পর দশক ধরে এই কৌশল কাজ করেছে। ইরাকে কাজ করেছে, লিবিয়ায় কাজ করেছে, সোমালিয়ায় কাজ করেছে, কিন্তু এবার যা ঘটলো তা বিশ্বের সামরিক ইতিহাসে আগে কখনো ঘটেনি। ইরান ভয় পায়নি, ইরান কুঁকড়ে যায়নি, বরং ইরান যা করেছে তাকে একটাই শব্দে বলা যায় মাস্টার ক্লাস। কিন্তু কিভাবে? একটা দেশ যার সামরিক বাজেট আমেরিকার 100 ভাগেরও 1 ভাগ না, সে কিভাবে $13 বিলিয়ন একটা ভাসমান দুর্গকে অকেজো করে দিল? উত্তরটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে, একটু সামরিক মনোবিজ্ঞানের জগতে ঢুকতে হবে। আমরা সাধারণত যুদ্ধ বলতে বুঝি বোমা, মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, কিন্তু একবিংশ শতাব্দীতে যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে গেছে। এখন একটা নতুন ধরনের যুদ্ধ চলছে পৃথিবী জুড়ে, যার নাম সামরিক পরিভাষায় কগনিটিভ ওয়ারফেয়ার, অর্থাৎ মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ। ইরান ঠিক এটাই করেছে। তারা আব্রাহাম লিঙ্কনের গায়ে একটা আঁচড়ও দেয়নি। তারা আঘাত করেছে জাহাজের ভেতরে থাকা 5,000 মানুষের মাথায়, তাদের মনে, তাদের স্নায়ুতে। কিভাবে? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের ফাঁস করা তথ্য অনুযায়ী ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা একটা অত্যন্ত সুচতুর কৌশল প্রয়োগ করেছে। তারা ক্রমাগত আব্রাহাম লিঙ্কনের চারপাশে ড্রোন উড়িয়েছে, মার্কিন রাডারে ভুয়া সংকেত পাঠিয়েছে, ইলেকট্রনিক জ্যামিং চালিয়ে যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটিয়েছে। প্রতিটা মুহূর্তে মার্কিন সেনাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, এই বুঝি হামলা আসলো, এই বুঝি আকাশ ফুঁড়ে নেমে আসছে ইরানের কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কিন্তু হামলা আসেনি, কখনোই আসেনি। আর এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ একটা আঘাত এলে মানুষ লড়াই করতে পারে, কিন্তু যখন আঘাতের ভয় ক্রমাগত থাকে কিন্তু আঘাত কখনো আসে না, তখন মানুষের মস্তিষ্ক নিজেই নিজেকে ধ্বংস করতে শুরু করে। মনোবিজ্ঞানে একে বলে ক্রনিক অ্যান্টিসিপেটরি স্ট্রেস। আর ঠিক এই জিনিসটাই 250 দিন ধরে ইরান প্রয়োগ করে গেছে। তাহলে কি বোঝা যায়? ইরান আসলে একটা গুলি না ছড়ে যুদ্ধে জিতে গেছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভেতরের চিত্রটা দেখা দরকার। আব্রাহাম লিঙ্কনের ভেতরে 250 দিনে কি ঘটেছে সেটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। 5,000 মানুষ, একটা ভাসমান শহরের সমান জনসংখ্যা, 250 দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে পা রাখতে পারেনি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সমুদ্রে দীর্ঘদিন থাকাটা সামরিক বাহিনীর জন্য নতুন কিছু না, কিন্তু এই পরিমাণ দীর্ঘ একটানা সময় বিরতি ছাড়া সমুদ্রবাস, এমনটা আধুনিক নৌবাহিনীর ইতিহাসে বিরল। কারণ ইরান এবং তার মিত্ররা পুরো সমুদ্রপথটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে পেন্টাগন চাইলেও জাহাজটাকে কোনো বন্দরে ভেরাতে পারছে না। রসদ সরবরাহের লাইন কার্যত ভেঙে পড়েছে। আর ভেতরের পরিস্থিতি শুনলে মনে হবে কোনো পরিত্যক্ত বিল্ডিংয়ের কথা বলছি। পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধজাহাজের কথা না, বাথরুমের পাইপ ভাঙা, যেখানে সেনারা গোসল করে সেখানে সবুজ শ্যাওলা আর ছত্রাকের স্তর জমে গেছে। জামা কাপড় ধোয়ার কোনো উপায় নেই। খাবারের মান এতটাই নেমে গেছে যে তারা একদিন 5 স্টার সুবিধায় অভ্যস্ত ছিল, আজ তারা ময়লা ও দুর্গন্ধের মধ্যে দিন কাটাচ্ছে। শরীরের রোগ বাসা বেঁধেছে, কিন্তু শারীরিক কষ্টটা আসলে সবচেয়ে ছোট সমস্যা। আসল ধ্বংসটা হচ্ছে মাথার ভেতরে, আর তার প্রমাণ সে আত্মহত্যার চেষ্টাগুলো। একজন মার্কিন মেরিনের স্ত্রী, যার নাম গোপনীয়তার কারণে প্রকাশ করা হয়নি, গণমাধ্যমের সামনে কেঁদে ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন তার স্বামী ফোনে যখন শেষবার কথা বলেছিলেন তখন তার গলায় কোনো সেই পরিচিত দৃঢ়তা ছিল না, শুধু ভয় ছিল, অসহায়ত্ব ছিল। ফেরার তারিখ বারবার পেছানো হচ্ছে, কিন্তু কেন কেউ জানাচ্ছে না। সে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ছে।
আর সবচেয়ে আতঙ্কের কথা, আত্মহত্যার চেষ্টার ঘটনাগুলো ঘটার পর মার্কিন বাহিনী সেই পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা চাইছে এই খবর বাইরে না আসুক। পেন্টাগন একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে সবকিছু ধামাচাপা দিতে, কিন্তু ডিজিটাল যুগে সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এখন একটু থামুন, এই পুরো ছবিটা একবার মাথায় আনুন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তার সবচেয়ে দামি যুদ্ধজাহাজ আর তার সবচেয়ে প্রশিক্ষিত সেনাবাহিনী, আর এই তিনটার সম্মিলিত শক্তিকে অকেজো করে দিয়েছে একটা দেশ যার সামরিক বাজেট আমেরিকার তুলনায় হাস্যকর রকম কম। একটাও গুলি না ছুড়ে এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল চমকটা এবার আসছে। পেন্টাগন যখন বুঝতে পারলো আব্রাহাম লিঙ্কন আর কোনো যুদ্ধজাহাজ নেই, এটা একটা ভাসমান হাসপাতাল, তখন তারা একটা সিদ্ধান্ত নিল। আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে সেখানে পাঠানো হচ্ছে আরেকটা সুপার ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটন। পেন্টাগন এটাকে বলছে রুটিন রোটেশন। আনবে, কিন্তু সোজাসুজি সরিয়ে আনলে পুরো দুনিয়া বুঝে যাবে যে আমেরিকা হেরে গেছে। তাই তারা একটা মুখ রক্ষার কৌশল নিয়েছে, আরেকটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটনে পাঠাচ্ছে একই জায়গায়। পেন্টাগন এটাকে বলছে রুটিন রোটেশন, অর্থাৎ নিয়মিত পালাবদল। কিন্তু যারা ভূরাজনীতি বোঝেন তারা জানেন এটা রুটিন নয়, এটা হলো একটা পরাজয়কে আরেকটা ঝুঁকি দিয়ে ঢাকার দুর্বল চেষ্টা। আর এখানেই ইরানের সবচেয়ে মারাত্মক দিকটা প্রকাশ পায়। সামরিক বিশ্লেষকরা যাকে বলেন A2AD, অর্থাৎ অ্যান্টি অ্যাক্সেস এবং এরিয়া ডিনায়াল কৌশল। সহজ বাংলায় বললে শত্রুকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া যেখানে সে না পারে এগিয়ে যেতে, না পারে পিছু হটতে। আব্রাহাম লিঙ্কনের সাথে ঠিক এইটাই করা হয়েছে। আর এখন জর্জ ওয়াশিংটনকেও এই একই ঘেরা টোপে ঢোকানো হচ্ছে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? জর্জ ওয়াশিংটনের যে নতুন নাবিকরা রওনা দিচ্ছে, তারা তো জানে তাদের আগের সহকর্মীদের কি হয়েছে, তারা জানে সেই সাগরে কি অপেক্ষা করছে। তাহলে তাদের মনোবল কেমন হবে সেটাকে আলাদা করে বলার দরকার আছে। একজন সৈনিক যখন জানে যে তার আগে যারা আছে তারা পাগল হয়ে ফিরেছে, তখন সে কি নিজেকে লড়াই করতে প্রস্তুত রাখতে পারবে? ইরান এভাবে একটা চেইন রিয়াকশন তৈরি করেছে। প্রথম জাহাজের পরিণতি দ্বিতীয় জাহাজের মনোবল ধ্বংস করেছে, দ্বিতীয় জাহাজের ব্যর্থতা তৃতীয় জাহাজের ভিত নাড়িয়ে দেবে। আর এভাবে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে পুরো একটা নৌবহরের আত্মবিশ্বাস চুরমার হয়ে যাচ্ছে। এবার একটু বড় ছবিটা দেখা যাক। আজ থেকে 20 বছর আগে পৃথিবীর কোনো দেশ কল্পনাও করত না যে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে বিনা গুলিতে অকেজো করে দেওয়া সম্ভব। সেই সময় আমেরিকার নৌবাহিনী মানেই ছিল অপ্রতিরোধ্য শক্তি। যেখানে তাদের জাহাজ যেত সেখানে পুরো সমুদ্র তাদের হয়ে যেত। কিন্তু সময় বদলেছে, আর সেই বদলাটা আজ পারস্য উপসাগরের নোনা জলে স্পষ্ট হয়ে ভেসে উঠছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুগে যুদ্ধ জেতার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র লাগে না, সবচেয়ে দামি রাডার লাগে না, $1 ট্রিলিয়ন বাজেট লাগে না, লাগে কৌশল, লাগে ধৈর্য, লাগে শত্রুর মনের ভেতরে ঢুকে তাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার ক্ষমতা। $13 বিলিয়ন ইস্পাতের দেওয়াল ভেদ করে মিসাইল পাঠানো হয়তো কঠিন, কিন্তু সেই দেয়ালের ভেতরে থাকা মানুষগুলোর মাথায় ভয় ঢুকিয়ে দেওয়া, সেটা ইরান করে দেখিয়েছে। আর এখানেই লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের মস্তিষ্ক এখনও সবচেয়ে দুর্বল পয়েন্ট। আর যেই দুর্বলতাকে কাজে লাগাতে পারে সেই আসল বিজয়ী। এখন একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, এরপর কি হবে? জর্জ ওয়াশিংটন কি একই পরিণতির দিকে এগিয়ে যাবে, নাকি আমেরিকা এবার ভিন্ন কোনো কৌশলে বের করবে?